হলো দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় এবং উত্তরবঙ্গের বিখ্যাত বল্লা রক্ষাকালী মেলা, যেখানে মায়ের জন্য তৈরি হয়েছে কিন্তু নতুন হীরের টিপ। আজ আমি আপনাদের দেখাবো পুজোর শুরু থেকে বিসর্জন অবধি প্রতিটি খুঁটিনাটি ঐতিহাসিক তথ্য এবং মেলায় লুকিয়ে থাকা অজানা চমক। পুরো ভিডিওটি মিস করবেন না, কারণ এর শেষে থাকছে কিন্তু একটি অবিশ্বাস্য হিচাইকিং অ্যাডভেঞ্চার। তো এটা হলো বল্লার একদম মেন এন্ট্রি। আর বল্লা কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা শহর বালুঘাট এবং গঙ্গারামপুরের মাঝখানে। আপনারা উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ যেখান থেকে আসুন, উত্তরবঙ্গ থেকে আসলে কিন্তু আপনাদের রায়গঞ্জ কালিয়াগঞ্জ হয়ে আপনাদের এই বল্লাতে আসতে হবে, এবং সাউথ বেঙ্গল থেকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনাদের মালদা হয়ে গাজল হয়ে তারপর এদিকে আসতে হবে। কিন্তু এবার আমার পেছনে চলে গেল বালুঘাট এবং হিলি, এবং আর আমার এই ডান সাইডে থেকে গেল হচ্ছে গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর। আপনারা যেখান থেকে আসুন না কেন, আপনাদের বল্লার এই দুই পাশে কিন্তু গঙ্গারামপুর এবং বালুঘাট রয়েছে। আপনাদের সাধ্যমতো ছোটো থেকে মাঝারি থেকে শুরু করে বড় ধরনের সব ধরনের কিন্তু হোটেল রয়েছে, এমনকি খাওয়ার দাওয়ারেরও কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আপনারা যেখানে ইচ্ছা আপনারা কিন্তু সেখানে থাকতে পারেন। আর যদি আপনারা যদি পার্সোনাল ক্যাব নিয়ে আসেন তাহলে কিন্তু তার জন্য কিন্তু প্রচুর পার্কিং রয়েছে, এবং উত্তরবঙ্গ থেকে শুধু একটি মাত্রই ট্রেন আসে, সেটা হচ্ছে শিলিগুড়ি বালুঘাট ইন্টারসিটি এক্সপ্রেস। এবং সাউথ বেঙ্গল থেকে যতগুলো ট্রেন আসে সেগুলো আমি আপনাদের লিস্ট দিয়ে দিলাম, সেখানে শো হচ্ছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এমনকি এই বল্লার কমিটির পক্ষ থেকেও কিন্তু রয়েছে কিন্তু এখানে অতিথি নিবাস, সেখানেও আপনারা খুব অল্প পয়সায় থাকতে পারবেন। মালদার গাজল থেকে একদম চলে যাওয়া হিলি বর্ডার অবধি 512 নম্বর জাতীয় সড়কের পাশেই কিন্তু এই বল্লা গ্রাম। আর এই রাস্তা থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরেই রয়েছে বল্লা মন্দির। বিখ্যাত কোনো ধর্মীয় স্থানে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো কিন্তু প্রবেশদ্বার। এত পুরনো এই বৃহত্তম পুজো হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু এত বছর ধরে কিন্তু কোনো প্রবেশদ্বার ছিল না, এবং সেটি কিন্তু গত বছর কিন্তু বালুঘাট সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু এই এত সুন্দর প্রবেশদ্বারটি বানিয়ে দিয়েছেন। বলা চলে কিন্তু এখন কিন্তু এই প্রবেশদ্বারটি মানে একটি সেলফি পয়েন্টও কিন্তু হয়ে গেছে। একদম মন্দির চত্বরে চলে আসছি, মারাত্মক ভিড়, ঠিক আছে। এই রইল আমাদের মেন মন্দির, আর পাশে আরেকটি মন্দির রয়েছে, আর প্রচণ্ড ভিড়। কোথা থেকে আসছিস ভাই? বংশিয়ারি থেকে। বংশিয়ারি, এসব লোকালি সব। জয় মা বল্লা, বল্লা মা কি জয়, মা বল্লা, বল্লা মা কি, বল্লা মা কি, বল্লা মা কি জয়, মা বল্লা, জয় মা বল্লা। বন্ধুরা, এই বছর কিন্তু বল্লা রক্ষাকালী মায়ের নতুন সংযোজন হিসেবে রয়েছে কিন্তু 5 কেজি 100 গ্রাম ওজনের রূপোর নূপুর, একটি সোনার জিভা, এমনকি একটি বিশাল বড় সোনার তৈরি মুন্ডমালা, এবং সবচেয়ে বেশি চর্চিত হীরা টিপ। মায়ের মন্দিরের একদম সামনে রয়েছি। জয় মা বল্লা, বল্লা মা কি, বল্লা মা কি, বল্লা মা কি, বল্লা মা কি। দেখো, আরে বাপরে ভিড় রে ভাই। এই যে রয়েছে একদম মেন মন্দির, মাকে দেখা যাচ্ছে, সব ভক্তদের কিন্তু সবাই বাতাসা পদ্মা ছিটাতে ব্যস্ত। বাপরে বাপ। ওয়েলকাম টু বল্লা পূজা বন্ধুরা, কেমন? তো এই ছিল মন্দির চত্বর, ঠিক আছে। বাপরে বাপ, কি আরে সব ভেলাচ্ছে রে ভাই। ফাঁকা ফাঁকা। এই ছিল মন্দির চত্বর, একদম যে ভিড় ছিল, মারাত্মক ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে ব্লগ করা কিন্তু বিশাল মুশকিল। তো বন্ধুরা, এইবার কিন্তু বললাম রক্ষাকালী মায়ের কিন্তু নতুন সংযোজন হিসেবে ছিল 5 কেজি 100 গ্রাম ওজনের নূপুর, পায়ের নূপুর, একটি বিশাল বড় সোনার তৈরি মুন্ডমালা, একটি জিভা ছিল সোনার, আর সবচেয়ে বেশি চর্চিত যেটা, সেটা কিন্তু হীরার তৈরি টিপ ছিল। এবং এই জিনিসগুলো কে কারা কোনটা দিয়েছে সেই বিষয়ে আপনাদের জানাচ্ছি। তো এই দেখুন ভিড়, মারাত্মক ভিড়। এবার ওই সাইডে আমরা যাব, যেখানে পাঠাবলি হয়, সেই জায়গাগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে। আর এই যে ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরে কিন্তু পাঠা বলি হয়। এখানে কিন্তু ছবি এবং ভিডিও করা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ ছিল, ঠিক আছে। বাইরে থেকে করা যাবে, বাইরে থেকে কোনো সমস্যা হবে না মেবি। তো এই ভিতরে রয়েছে টিনের ঘর, এবং বাড়িতে টিন দিয়ে আবার ঘেরা দেওয়া আছে। আর এইখানে কিন্তু পাঠা বলি, বল্লা মন্দিরে পাঠা বলি কিন্তু এক ঐতিহ্য। এই বছর কতজন মানত করেছেন জানেন? কয়টা পাঠা আছে এই বছর? 2টা। কিসের আশায় মানতটা করেছেন? মানত আমার মালিক করেছে এটা। মোটামুটি কটা থেকে শুরু হবে জানা আছে? মোটামুটি রাত
12টা একটা। তুমি এই গোটা এলাকা একদম এখানে যত মানুষ আছে এইসব জায়গাতে তো আছে, প্লাস ওই সামনের যে মানে এর আছে এই চত্বর যে সব সাইডে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে পাঠা নিয়ে। তো এই বছর রক্ষাকালী মাকে যেসব অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছে তার মধ্যে কমিটির পক্ষ থেকে কিন্তু 5 কেজি 100 গ্রাম ওজনের কিন্তু একটি রূপোর তৈরি নূপুর দেওয়া হয়েছে। এক ভক্ত কিন্তু বিশাল বড় একটি সোনার তৈরি মুন্ডমালা দিয়েছেন, এক ভক্ত সোনার তৈরি জিভা দিয়েছেন, আর এক ভক্ত কিন্তু এই বছর কিন্তু হীরার তৈরি একটি টিপ দিয়েছেন, যেটা কিন্তু এই বছরে কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ হিসেবে রয়েছে। তো আমি এই মুহূর্তে যে বিল্ডিংয়ে রয়েছি এই বিল্ডিংয়ের কিন্তু প্রতিটা ফ্লোরেই কিন্তু এই ছোট ছোট রক্ষাকালীর মূর্তি রয়েছে, যারা মানে কালী ঠাকুর মানে মানত করে যে আমি বললায় গেলে ছোট ছোট রক্ষাকালী দেবো, সেই রক্ষাকালীগুলো এইখানে প্রতিটা ফ্লোরেই কিন্তু রয়েছে। আর এইখানে রয়েছে শত শত ছোট ছোট রক্ষাকালী মূর্তি, যা একেবারে আলাদা পূজিত হয়। তো এই বললা মায়ের পুজোতে কিন্তু আরেকটি প্রথা রয়েছে, সেটি হচ্ছে বললা মায়ের ছোট ছোট মূর্তি প্রদান করা। হ্যাঁ, যারা এই মূর্তি মানত করেন তারা কিন্তু এই বিল্ডিংটাতে সেসব মূর্তিকে রাখা হয় এবং পূজা দেওয়া হয়। এই হচ্ছে বললা মন্দির মেন মন্দিরটা, আর এই পাশেই রয়েছে এই বিল্ডিংটা। এই বিল্ডিংয়ের একদম প্রতিটা ফ্লোরেই সেই ছোটো ছোটো রক্ষা কালী মায়ের মূর্তি কিন্তু রয়েছে, এবং সেই মূর্তিগুলো কিন্তু পাওয়া যায় এই মন্দিরের এই সাইডে যেগুলো ফাঁকা জায়গা আছে সেখানেই বানানো হয়, এবং সেখান থেকেই সবাই কিনে মানত করে। তো আপনারা যখনই এই বললাতে আসবেন, এই যে বললা মন্দির, এই মন্দির আর এই মন্দিরের পাশে এই বিল্ডিং, ঠিক আছে, এই বিল্ডিংয়ে কিন্তু সবাই এখানে কিন্তু আপনাদের ঘুরে যেতেই হবে, কারণ এখানে ছোট ছোট রক্ষাকালী রয়েছে। তো আপনারা যখন আসবেন এই বললা মন্দিরের একদম পাশেই কিন্তু পুকুরের সাইডেই এই বিল্ডিংটা পুরোই প্রতিটা ফ্লোরেই এই ছোট ছোট রক্ষাকালী রাখা আছে। রয়েছি সেই পুকুরের পাশে, এই পুকুরটায় মা রক্ষাকালীর বিসর্জন হয় জন্য পুকুরটাকে কিন্তু সবাই পবিত্র মনে করেন, তার জন্য অনেকে এখানে স্নানও করেন, এমনকি এই পুকুরের জলও নিয়ে যায়। বিশেষ করে মহিলাদের জন্য যারা স্নান করবেন তাদের হচ্ছে এখানে পোশাক পরিবর্তনের রুম বানানো হয়েছে, এমনকি পাশেই হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে, ওটা হচ্ছে হেমাঙ্গিনী সাহার স্মৃতির উদ্দেশ্যে বানানো। এই পুকুরেই কিন্তু রক্ষা কালী মায়ের বিসর্জন হয়। তো বিসর্জন রয়েছে কাল সোমবার, আমি আজকে রবিবার আসছি, কালকে বিসর্জনের ভিডিওটাও আসবে, এমনকি সেই বিসর্জনের ভিডিওটা দিয়ে আমি কিন্তু আমার এই ব্লগটা শেষ করবো। হ্যাঁ, আর এখানে যেসব লোকাল ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তারা কিন্তু পয়সা খুঁজতে ব্যস্ত। কত হয়েছে রে আজকে? দেখি, আরে বাপরে, কালকে কত হয়েছিল? হ্যাঁ, 1000 হয়ে গেছে। হ্যাঁ, তোর কত হয়েছে কালকে? দেখি দেখা কতগুলো হয়েছে দেখি। ওর কিন্তু একদম পকেটে একদম ভর্তি। তোর কত? তোর কত? 100-200 হয়ে গেছে। মানে প্রত্যেকটার কিন্তু পকেট ভরে গেছে খুচরো টাকা দিয়ে, 5 টাকা হোক, 10 টাকা হোক, 1 টাকা 2 টাকা, যত কয়েন যে যেরকম পাচ্ছে সব কিন্তু এরা চম্বুক দিয়ে ঘুটে নিচ্ছে। তো এটাও একটা তাদের হচ্ছে একটা সাইড ইনকামের একটা ব্যবস্থা হয়ে গেছে। এই যে চম্বুক, দেখি কতগুলো উঠলো দেখা তো। এই যে এইখানে রয়েছে দুটো, এটা কি গোটাটাই চম্বুক নাকি? লেভেলের বুদ্ধি। যাই হোক, ছোট ওদেরও একটা সাইড ইনকামের ব্যবস্থা হয়ে গেছে কিন্তু। এই পুকুরের জল যারা মাথায় ছিটে নিয়েছে তাদের কাছে কিছু কথা জিজ্ঞাসা করবো। এখানে এই জল মাথায় নিয়েছে, তো এই জল ছিটায় পবিত্র মনে করো না? কিসের জন্য? মায়ের হয় ওই জন্য, মায়ের বিসর্জন হয় ওই জন্য। না, কোথা থেকে আসছেন? গাজল। আচ্ছা, এমনকি মাথায় তিলকও কেটে নিল। দেখি দাদা কোথায় থেকে আসছেন? আমি এসেছি গঙ্গারপুর থেকে। আচ্ছা, গঙ্গারপুর মানে নিজের এলাকারই মানুষ। তো এই পুকুরের জলটা যে মাথায় ছিটায় নিলা, মানে এটা পবিত্র মনে করেন তো? হ্যাঁ, অবশ্যই পবিত্র মনে করি। কিসের জন্য পবিত্র মনে করেন? অ্যাকচুয়ালি গাড়িতে এসেছি, বিভিন্ন ধরনের লোক থাকে, একটু পবিত্র জল গায়ে দিলে হয়তো আমাদের গাটা পবিত্র থাকবে, তার জন্য গিয়ে ঠাকুরকে পূজা দেবো। আচ্ছা, মাকে দর্শন করবো। না, এই পুকুরের জল কিন্তু অন্য একটা কারণে কিন্তু বিশেষ করে পবিত্র, ওই কারণটা কি জানা আছে? না দাদা, আমার জানা নেই। ওইটা হচ্ছে এই পুকুরে কিন্তু রক্ষা মায়ের বিসর্জন হয়, হ্যাঁ, এবং সেই এটা জানা ছিল, ওই কারণেই কিন্তু এই পুকুরটাকে সবাই পবিত্র মনে করে। একদম, থ্যাংক ইউ। এই বললা পূজাতে কিন্তু অনেক পণ্ডিত আসছে। হ্যাঁ, এখানে অনেক পণ্ডিতরা রয়েছে। এবার ওনাদের কাছে জিজ্ঞেস করি কিছু, ওনারা কি বলছে। ঠিক আছে, দেখি। ওখানে একজন পণ্ডিত রয়েছে, এই পণ্ডিতের সঙ্গে আমার কথা হলো। आप कहाँ से हो आप? बिहार से हूँ। ये पंडित जी बिहार से हैं। कितने दिन रहोगे? बस आज 3 दिन हो गया। आज কাল তো বিসর্জন হয়ে নেই রहोगे? आज शाम के चला जाऊँगा। আজকে সন্ধ্যায় ওরা চলে যাবে। আসলে হিন্দি বলা আমার অতটা মানে পারি না, জন্য একটু দিক্কত হয়। তো ওইখানে একজন এই পণ্ডিতজি বললো যে ওনার কাছে জিজ্ঞাসা করতে, ওনা অনেক কিছু কথা বলেছে। হ্যাঁ, ও বাঙালি কথা বলেছে। ও বাংলা বলতে পারে? আচ্ছা, ঠিক আছে, দেখি।
पंडित जी आप कहाँ से हो? हम सहरसा से हैं। कहाँ से? सहरसा से हैं, सहरसा, बिहार से। बिहार। अच्छा अच्छा, बिहार से से। हाँ जी। तो आपको पता है यहाँ पे कहाँ से लोग आता है? यहाँ से बहुत दूर दूर से आता है। सबसे ज़्यादा बहुत किस जगह से आया है? कटिहार से आता है, पूर्णिया से आता है, हर जगह से आता है। आप इस बोल्ला काली के बारे में क्या जानते हो? बहुत शक्तिशाली है और बहुत अच्छा है यहाँ पे जगह पे। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। এইটা হচ্ছে মেন অফিস। এখানে যারা সোনা চাঁদি দেয় তাদের টিকিট কাউন্টার রয়েছে। বললার যে ছোটো ছোটো যে মূর্তিগুলো রয়েছে সেগুলো যারা মানত করে তারা কিন্তু এইসব জায়গাতে তাদেরকে আগে টিকিট কাটতে হয়। এটি রয়েছে একদম বললার মেন অফিস। হ্যাঁ, এটা হচ্ছে বললার মেন অফিস। আর হচ্ছে তোমার এইখানে যদি কারো যদি কোনো রকম কোনোভাবে যদি সমস্যা হয় তারা কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারে। এবার এখান থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়। যেমন এই যে এখানে অনেকে কোথাও হারিয়ে গেলে, কারো কিছু হারিয়ে গেলে। আমার মা অনেক হ্যাঁ, পাচ্ছি না। আপনার মা হারিয়ে গেছে, অনেক 2 ঘন্টা হয়ে গেল। এখানে অ্যানাউন্স করেছেন, অনেকবার শুনতে পাচ্ছে কি না এখন? খুঁজে খুঁজে কারো কন্ট্যাক্ট নাম্বার নেই এইখানে। যত না ধরনের যার যেরকম সমস্যা আছে, কেউ হারিয়ে গেলে সেসবেরও কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এখান থেকে। এমনকি এই দিদিটার হচ্ছে মা কোথায় হারিয়ে গেছে, এখনো খুঁজেই পাচ্ছে না। দিদি কোথা থেকে আসছেন? কালিয়াগঞ্জ থেকে আসছে। এনার মার বয়স মোটামুটি 60 বছরের মতো বয়স হবে। তো উনি মন্দিরের সামনে থেকেই কোথায় কেমনভাবে হারিয়ে গেল, অনেকক্ষণ ধরে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না। একদম বিষণ্ণ মনে এখন এখানে একা একা দাঁড়িয়ে আছে। দুজনই আসছেন নাকি? মাকে নিয়ে দুজনে? হাজব্যান্ড আসছে। ও, এনার যে হাজব্যান্ড আছে উনি খুঁজতে গেছেন। এখন বললাম মায়ের কৃপায় যেন তার মা যেন তাড়াতাড়ি ফিরে আসে, যদি খুঁজতে পায়, এটাই আশা করি। মানে একটা মেলাতে যত কিছুর প্রয়োজন, ঠিক আছে, এই এমন কোনো কিছুর অভাব নেই এই মেলায়। প্রতিটা জিনিসই মানে কোথাও বাউল হচ্ছে, কোথাও আলকাপ হচ্ছে, সব কিছুই আছে কিন্তু এই মেলায়। মানে যেগুলো ছাড়া একটা মেলা সম্পূর্ণ হয় না, সব কিছুই কিন্তু এই মেলার মধ্যে রয়েছে। আর মেলায় কিন্তু যে কোনো একটি পুজোকে কিন্তু পূর্ণতা দেয়। এই দক্ষিণ দিনাজপুর কিন্তু নানা ধর্ম, বর্ণ এবং লৌকিক সমাচারে মিলিত এক ঐতিহাসিক ঐতিহ্যের কিন্তু পীঠস্থান। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কয়েক দিন থেকে শুরু করে কয়েক মাস অবধি কিন্তু অনেক মেলা হয়। এবং সেই সব মেলাগুলির মধ্যে এটা তো নিশ্চিত দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় মেলা। সেই সঙ্গে এই বললা মেলা মানে এমন একটি সাড়া ফেলে দিয়েছে, যেটা গোটা পুরো নর্থ বেঙ্গলের মধ্যে কিন্তু সবার সেরা পূজাগুলোর মধ্যে কিন্তু একটি হয়ে গেছে। আর এই মেলায় কিন্তু প্রতিটা পূজাকে কিন্তু মাধুর্য এনে দেয়। কারণ যে কোনো জায়গার কোনো পূজাকে কিন্তু পূর্ণতা দেয়ই এই মেলা। কারণ এই মেলার সঙ্গেই রয়েছে কিন্তু একটি মিলনের তাৎপর্য, যেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন নানা জাত পাত সব নির্বিশেষে কিন্তু সব মানুষ এই মেলাতে ঘুরতে আসেন। আর মেলা সম্পর্কে যদি আমি আপনাদের বলি, মেলা শব্দটা কিন্তু একটি ল্যাটিন শব্দ ফেরিয়া থেকে এসেছে। আবার সংস্কৃতের মূল ধাতু থেকে মেলা শব্দটির কিন্তু উৎপন্ন হয়েছে। আর এইসব মেলাকে কেন্দ্র করে কিন্তু 1921 খ্রিস্টাব্দে মেলা ভিত্তিক সমীক্ষাপত্র ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বেঙ্গলে তৎকালীন ব্রিটিশ বাংলার জনস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মিস্টার বেস্টল বলেছিলেন, periodical gatherings of a large number of people for religions or other landful purposes। এই মেলাটা এত বড় যে আমার মনে হয় না কেউ কোনোদিন এই মেলাটাকে সম্পূর্ণ ঘুরে মানে শেষ করতে পারছে। যে আর এইখানে একটা অনেক পুরনো একটা কি হতে পারে, এইখানে কিন্তু ঘুরতে ঘুরতে একটা অনেক পুরনো একটা কি যে বুঝতে পারছি না বিষয়টা কি। কিন্তু এইসব কিন্তু পুরানো বিল্ডিং, ভাঙা বিল্ডিং, এইসব কিন্তু আমাকে বেশি আকৃষ্ট করে। তো মন্দির এটা কি বিষয়টা কি একটু দেখি কি আছে এখানে। যশোর এটা একটা কোনো মন্দির হতে পারে, অনেক পুরনো মন্দির। হ্যাঁ, এটা মন্দিরই হবে। বাহ, বল্লায় এসে এরকম একটা পুরানো মন্দির দেখবো, এটা দেখে কিন্তু ভালোই লাগলো। এই মন্দির একদম ফ্রন্ট সাইড। পুরাতন মন্দিরগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। পুরানো একটা বাড়ি আছে তো এখানে, পুরাতন একটা বাড়ি আছে এখানে। এটা তো জানতামই না, দেখিনি কোনোদিনও। এই যে পুরানো একটা বিল্ডিং দেখা যাচ্ছে।
এখানে কিন্তু অনেকে আসছেন, অনেকজন মিস করছি, তো কথা বলে দেখি। হ্যাঁ দিদি, কোথায় থেকে আসছেন? বালুঘাট থেকে আসছি। বালুরঘাট। আপনারা? শিলিগুড়ি থেকে আসছি। আচ্ছা, শিলিগুড়ি, মানে শিলিগুড়ির কথাটাকে বলি। আমাদের এই বল্লা পূজাতে, দক্ষিণ দিনাজপুরের বল্লা পূজাতে কিন্তু যদি বাইরে থেকে যদি লোক আসে, সেটা কিন্তু শিলিগুড়ির লোক কিন্তু প্রচুর। হ্যাঁ, কিসে আসছেন আপনারা? প্রাইভেট কারে না? না, আমরা ট্রেনে আসছি। ট্রেনে তো বিশাল ভিড় হয়। ভিড় হয় না? মানে মারাত্মক ভিড় হয়তো, মানে পা রাখার জায়গা না এরকম হয়তো, তাই কিনা? যে আর এই মানে তার মধ্যে শিলিগুড়ি থেকে একটা ট্রেনই আসে, আর শিলিগুড়ি বালুঘাট ইন্টারসিটি এক্সপ্রেস। তো ওই ট্রেনটা একটার জন্যই এত ভিড় হয় ওখানে, মানে সবাই কিন্তু ঝুলে ঝুলে আসে। আর বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে সব থেকে মানে শিলিগুড়ি থেকে এত লোক আসে, মানে অন্য জায়গায় এত লোক আসে না, শিলিগুড়িতে অনেক লোক আসে, এটা আমরা জানি। মানে আমাদের গঙ্গারামপুর বালুঘাট দিয়ে একদম ভরে যায় হোটেল, হ্যাঁ, মানে থাকার হোটেল, মানে খাওয়ার হোটেল দিয়ে একদম লোক দিয়ে ভরে যায় শহরে, মানে লোক দিয়ে একদম ভরে যায়, প্রচুর লোক আসে। আপনার কয়বার আসলেন এখানে? আমার তো বাপের বাড়ি এখানে। আচ্ছা, পাড়ার আপনি কয়বার আসছেন? আমি ফার্স্ট। প্রথম কেমন এক্সপেরিয়েন্সটা কেমন? খুব ভালো, খুব প্রচুর ভিড়, মন্দিরে তো ঢোকাই গেল না। আচ্ছা, দূর থেকে দেখছি আমরা। মানে দূর থেকে দর্শন? হ্যাঁ, দূর থেকে দর্শন। মানত কিছু করলেন? হ্যাঁ, মানত করছি। আচ্ছা, যেটা মানত করছো ওটা না বলাটাই ঠিক। হ্যাঁ। তা কেমন লাগলো? খুব ভালো লাগলো। আপনার কয় বছর হলো এখানে আসা? আমার এখানে 15 বছর হয়ে গেল এখানে 15 আসা। বছর ধরে আসছেন? মানে 15 বছর পূজা হচ্ছে? হ্যাঁ, প্রত্যেক বছরই আসি আমি। প্রত্যেক বছরই আসছেন? হ্যাঁ। দাদা, আমার একটা ছোট্ট চ্যানেল বালুঘাট আছে। থেকে? এখানেই আমাদের বাড়ি। আর দিদির একটা ছোট্ট একটা চ্যানেল আছে, সেটার প্রমোশন করতে চাইছে। হ্যাঁ, বলো। বলছি যে আমার একটা ছোট চ্যানেল আছে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সবাই দেখবেন। আর রিয়া সাহাদি আছে। রিয়া সাহাদি আছে, হ্যাঁ। আপনারা সবাই ভিজিট করবেন চ্যানেলটি। তো ভালো লাগলো আপনাদের সঙ্গে, থ্যাংক ইউ। আমার চ্যানেলের নাম জিৎ অ্যান্ড জার্নি, আমি নতুন শুরু করছি, এটাতে আমার কেবল 2টা ভিডিও হচ্ছে। প্রথমে আমি মানে জেলা ওয়াইজ আমি এক্সপ্লোর করা শুরু করছি, তো আমি চাচ্ছিলাম একদম মন্দিরের সামনে থেকে বল্লার যে ইতিহাস, বল্লা কীভাবে তৈরি হলো, বল্লা কী করে রক্ষাকালীতে পরিণত হয়ে গেল, বল্লা কে শুরু করেছিল, এই যে ইতিহাসটা বল্লার, সেটা আমি একদম মন্দিরের সামনে থেকে বলতে চাচ্ছিলাম। কিন্তু এত নয়েজ যে হয়তো আমার সাউন্ড তো শোনা যাবে না, প্লাস আমিও কমফোর্টেবল বোধ করবো না কথাগুলো বলার জন্য। তো ওই জন্য আমি আবার এই ছাদে চলে আসলাম। এবার এখান থেকে যদি বলি যে জনশ্রুতি, এক মহিলা স্বপ্নে দেবীকে পান এবং সেখান থেকেই এই পূজা শুরু হয়। আবার এটা শোনা যায় কোনো একটা তান্ত্রিক পঞ্চমুণ্ডির আসন বসে এই পূজা শুরু করেন। হীরেন্দ্র নারায়ণ সরকার রচিত শক্তিতত্ত্ব বল্লা শ্রী শ্রী রক্ষাকালীর ইতিহাস ও মাহাত্ম্য গ্রন্থে কিন্তু এই পুজো বানগড়ের সাময়িক বলে উল্লেখ করেছেন। আরও একটি কথা শোনা যায় যে বল্লা ও তার আশেপাশে গভীর জঙ্গল দ্বারা আবৃত ছিল, ফলে চুরি ডাকাতি লেগেই থাকতো। ডাকাতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বল্লা গ্রামের মানুষেরা বল্লা মায়ের পূজা শুরু করে। বর্ধমানের হরিমোহন গাঙ্গুলি ছিলেন বল্লার জমিদার। এই হরিমোহন গাঙ্গুলি ছিলেন বল্লা পুজোর পুরোধা। তখন বল্লা কালীর নাম ছিল কিন্তু মর্কা কালী। আর এই মর্কা কালীতে কী করে রক্ষাকালী হলো সেটি আপনাদের আমি বলছি। হরিমোহনের আমলে এই পুজো যথারীতি সম্পন্ন হয়েছে। তারপর ওই জমিদারির মালিক হন তার 2 নায়েব, রাম সিং চৌধুরী ও চিত্তগোবিন্দ চৌধুরী। মর্কা কালীর পুজো হতো কিন্তু সেই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার ফল হায়নি পুজোর দিন। হরিমোহন গাঙ্গুলি ঠিক কবে পুজো শুরু করেন তা অজ্ঞাত, তবে বিভিন্ন সূত্র থেকে তথ্য উদ্ঘাটন করে এটা বলা যায় এই পুজো অন্তত 200 বছরের পুরনো। 1329 বঙ্গাব্দে তৎকালীন জমিদার মুরারি মোহন চৌধুরীর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ বাধে। এর সঙ্গে গ্রামবাসীরাও জড়িয়ে যান। এই ঘটনার সঙ্গে দিনাজপুরের কালেক্টরও কিন্তু জড়িয়ে ছিলেন। এদের কঠোরতম শাস্তির সম্ভাবনা ছিল। রক্ষা পাওয়ার জন্য তারা মর্কা কালীর কাছে আকুল মিনতি জানায়। এরপরে যখন মামলা বের হয়, বিচারক আসামিদের নির্দোষ বলে রায় দেন। রায় প্রকাশিত হয় কিন্তু রাস পূর্ণিমার কয়েকদিন আগে। তাই তারা আর জ্যৈষ্ঠ মাস অবধি অপেক্ষা না করে রাস পূর্ণিমার পরের যে শুক্রবার ছিল সেই শুক্রবার এই একাকালীকে পূজা দেন। আর তখন থেকেই এই পুজো জমিদারি প্রথা থেকে এবং এরপরেই দেবী কিন্তু এইভাবে মর্কা কালী থেকে রক্ষাকালীতে পরিণত হয়। বারোয়ারি পূজার প্রথম ম্যানেজার ছিলেন রজনী কর্মকার, আর রক্ষাকালী পুজোর প্রথম পুরোহিত হিসেবে কুটিশ্বর চক্রবর্তীর নাম জানা যায়। এখানে কিন্তু রয়েছে বল্লা কমিটির পক্ষ থেকে অতিথি নিবাস, ঠিক আছে। যারা আশেপাশের হোটেলগুলো এফোর্ড করতে পারেন না তারা কিন্তু এইসব জায়গায় থাকতে পারেন, এবং এইখানে থাকার বিষয়টা কত কি রয়েছে সেই সম্পর্কে আমরা কিন্তু জানাচ্ছি। দেখি কত এখানে থাকার বিষয়টা কেমন। অনেকে কিন্তু এইসব জায়গাতে আসেন, যারা দূর থেকে আসছেন তারা কিন্তু এখানে থাকতে পারবেন। এখানে থাকার বিষয়টা কত? 20-30 টাকা। মানে ওটা টাইমিং সিস্টেম আছে, মানে যতক্ষণ থাকতে পারে, তাই তো? মানে মেলা যে কয়দিন হচ্ছে সে কোনো দিন থাকতে পারে, তাহলে 1 রাত। হ্যাঁ, বুঝতে পারছি। 20-30 টাকার মতো না? এখানে থাকা 20-30 টাকা।
অত অল্প। তো দিদি বললো যে এখানে থাকতে হলে 20-30 টাকার মধ্যেই বলে হয়ে যায়। জানি না কতটা কী এমন সত্য না মিথ্যা বিষয়টা, ওরকমই হবে। তাছাড়া আর কত নেবে, এটা যেহেতু এটা বললা কমিটির পক্ষ থেকে বানানো, বিশাল বড় একটি হলরুম আছে। পরে ভাবেন যে হোটেলে থাকলে অনেক খরচা হয়ে যাবে, তো এইরকম জায়গা রয়েছে এখানে কিন্তু তারা থাকতে পারবে। বললো যে 20-30 টাকা। এমনকি এর আশেপাশে বহু জায়গা আছে, সেখানেও কিন্তু অনেকে টেন্ট বানিয়ে থাকেন। এমনকি টেন্ট বানিয়ে থাকেন, সেখানে তারা রান্নাবাড়িও করে, সেখানে রান্নাবাড়ি করে খায়, এমনকি সেখানে থাকে। বলুন কাকা, চোখ ঘুরতে ঘুরতে এই কাকাটির সঙ্গে দেখা হলো। আপনার কোথা থেকে আসছেন? আমরা বটুন থেকে, বটুন আবইল, বটুন প্রতিরামের পাশে। হ্যাঁ, বটুন নামটা শোনা গেছে, কিন্তু বটুন গ্রামটা কিসের জন্য যেন বিখ্যাত? বটুন গ্রামটা মেলা হয় ওখানে। ও আরে, সন্ধ্যাকার নন্দীর হচ্ছে জন্মস্থান বটুন। সন্ধ্যাকার নন্দী আমাদের জেলার কিন্তু সুপুত্র। সন্ধ্যাকার নন্দী, তার গ্রন্থর নাম হচ্ছে রামচরিত। তিনি কিন্তু এই বটুন গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তো ওনারা বললে আমার চ্যানেলটার নাম কি বলে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, এই রক্ষাকালীকে উদ্দেশ্য করে কিন্তু অনেকে অনেক কিছু মানত করেন। হ্যাঁ, যে যেরকম পারেন সব কিছু মানত করেন, কিন্তু আসল প্রসাদ হিসেবে যেটাকে মনে করা হয় সেটা কিন্তু এই বাতাসা, কদমা, এইসব জিনিসই। তো এখানে প্রচুর আশেপাশে প্রচুর দোকান থাকবে, রাস্তার দুই ধার দিয়ে প্রচুর দোকান আছে। তো এইবারের ব্যবসাটা কেমন সেটা সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই। দাদা, কেমন ব্যবসা এবছর? কেমন ব্যবসা? ভালো দাদা, ভালো ভালো। হ্যাঁ, খুব ভালো। কেমন দামে বিক্রি হয় এইসব জিনিস? 100 টাকা কিলো। 100 টাকা কিলো? হ্যাঁ। আর খুঁটি সমেত নাকি? না, খুঁটি এক্সট্রা আর 20 টাকা। আচ্ছা, মানে 100 টাকা কেজি সব কিছু মিক্স করে থাকে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। মানে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, সব কিছু মিক্স থাকবে, বাতাসা, কদমা, খাগড়াই আর যা যা থাকবে সব কিছু থাকবে। আর ওই যেগুলো হচ্ছে মাটির লাড্ডু থাকবে, হ্যাঁ, চাম লাড্ডু সব থাকবে, সবই থাকবে। তো 100 টাকা কেজি বিক্রি হয়। আর ওই খুঁটি যেটা থাকে ওটা 20 টাকা করে। ওটা হয়তো সাইজের উপর ডিপেন্ড করে, তো কোনটা কেমন সাইজ সেই হিসেবে দাম। প্রচুর এইসব দোকান আছে। হ্যাঁ, যা এগুলো কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু সবাই এইগুলো নেয়, এগুলো ভান্ডারা বলে এগুলোকে, এইসব এসে বিক্রি হয়। আর অবাক করার বিষয় হলো, আমি ঘুরতে ঘুরতে কিন্তু এমন একটি দোকানের কাছে চলে এসেছি, রক্ষাকালী মায়ের হাতে যে সবচেয়ে বড় কদমাটি রয়েছে সেটি কিন্তু তৈরি করেছিলেন কিন্তু ইনি। তো চলুন ইনার কাছ থেকে সব বিষয়ে জানা যাক। দেখুন, ওরে বাপ রে, কদমার সাইজটা দেখুন, এ তো মানে বিশাল বড়। মায়ের হাতে কোনটা আছে? এর চেয়ে বড় না? হ্যাঁ, 6 কিলো 4200 টাকা দাম। মায়ের হাতে আছে যে কদমাটা, ওটার ওজন কত দাম? 6 কিলো দাম হচ্ছে 4200 টাকা। দাম 4200 টাকা? 4200 টাকা। ওটা কে দিয়েছে জানো? আমরা দিয়েছি, উনি দাদা দিয়েছে। হ্যাঁ, এই কাটি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। ওরে বাপ রে, তো বিশাল বড়। মানে ওই যে মায়ের হাতে যে বড় কদমাটা আছে না, সেটা কিন্তু এই কাকুই দিয়েছেন। আচ্ছা, এটা মাইকটা একটু ধরেন, এটা ধরেন আগে। হ্যালো, এদিকে এখানে বলেন। তার মানে মায়ের হাতে যে সবচেয়ে বড় কদমাটা সেটা তো আপনার দোকানেরই? আমার দোকানে। ওটা কয় কেজি ওজন ছিল? 6 কিলো 550। 6 কিলো 550। কত দাম ছিল ওটার? ওটা ছিল 4800 টাকা। আচ্ছা, আর আপনার বাড়ি কোথায়? প্রতিরাম, আমতলা। ব্যবসা শুধু এটাই ব্যবসা, মানে এর ব্যবসা আছে, মুড়ির ব্যবসা আছে প্রতিরাম হাটে। আর মানে বললা শেষ হলে তারপর কি শুরু করবেন? আবার চলে যাবো ওই যাতে 14 হাত, হিলি 14 হাত। ও, হিলি 14 হাতের যে পূজাটা আছে ওখানে? হ্যাঁ, আচ্ছা, ওখানেও যাবে এরকম বড় বড় কদমা। এরকমই। মানে অবাক করার বিষয়, আমি কিন্তু এমন একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, মায়ের হাতে যে সবচেয়ে বড় কদমা সেটা কিন্তু এই দোকান থেকে এই জেঠুই কিন্তু বিক্রি করেছিলেন, বাড়ি প্রতিরামে। আপনারা যদি প্রতিরামে আসেন তাহলে যে এই জেঠুটার নাম হচ্ছে নীরেন্দ্রনাথ সাহা। এনার হচ্ছে প্যান্ডেলের ব্যবসা রয়েছে, মুড়ির ব্যবসা রয়েছে, এমনকি নানা ধরনের মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে। আমি একদম মানে অবাক যে বিষয়টা জেনে, যে মায়ের হাতে যে সবচেয়ে বড় কদমাটা সেটা কিন্তু এই জেঠুর দোকান থেকেই কিন্তু বিক্রি হয়েছে। আর পরেই কিন্তু ছিল আমার জীবনের অন্যতম এক রোমাঞ্চকর হিচহাইকিং, কিভাবে আমাদের বাস নষ্ট হয়ে যায় এবং আমি কিন্তু লিফটের মাধ্যমে বাড়ি ফিরি। দেখুন সেটা। তো ট্রাভেল ব্লগের কিন্তু একটা মজার বিষয় হচ্ছে হিচহাইকিং, মানে লিফট নিয়ে চলা। আর আমার কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু এই ব্লগেই কিন্তু হয়ে গেল। আর সবচেয়ে বিরক্তকর বিষয় হলো, মানে আসার পথে আমি যে বাসে আসছিলাম সেই বাসটা রামপুরে নষ্ট হয়ে যায়। তখন আমি এই দাদাদের কাছে লিফট নিলাম, এদের বাড়ি বুনিয়াদপুর, এরা লিফট দিয়ে দিল। আর সবচেয়ে দুঃখজনক বিষয়টা হচ্ছে, আসার পথে আমরা তখন ফুলবাড়ি পৌঁছে গেছি। তো তারপরে কল আসে এই দাদাদের কাছে কল আসে যে এদের অন্য একটা বাইক এসে মেরে দিয়েছে। তাদের এই পাম্পেই ফার্স্ট এড করানো হলো, ওই সাইডে গিয়ে টিটেনাস করে নিয়ে আসা হলো। তো থ্যাংক ইউ সো মাচ লিফটটা দেওয়ার জন্য। আর
তুমি একটু রেস্ট নাও কদিন, ওষুধ ঠিকঠাক খাও, আই হোপ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। The next day. তো অনেক কষ্ট করে এই জায়গাটা ম্যানেজ করেছি। এখন হচ্ছে মন্ত্রপাঠ হচ্ছে, কিছুক্ষণ পরে মায়ের বিসর্জন, মায়ের নিরঞ্জন করা হবে। এবং যেসব এই সাইডে যেগুলো বিল্ডিং দেখা যাচ্ছে সেসব বিল্ডিংয়ে কিন্তু কাউকে অ্যালাউ করছে না, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটু দুর্ঘটনা ঘটে যাবে। আর মানে এত ভিড় চার সাইড দিয়ে, কোথাও কোনো জায়গা পাইনি। কিন্তু আমি ওই দূর থেকে দেখলাম এই জায়গাটা, এখানে আমাকে আসতেই হবে, যে করেই হোক আসতে হবে, কারণ আপনাদের কিন্তু আমাদের মায়ের বিসর্জনটা কিন্তু আমাদের দেখাতেই হবে। তো সেই কারণে আমি অনেক কষ্ট করে কিন্তু এখানে রিকোয়েস্ট করে কিন্তু এখানে আসলাম। এবার যাই না এখান থেকে কেমন দেখাবে, চলুন দেখা যাক কতটা আপনাদের জন্য করতে পারি। নজরদারিতে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু কোনোভাবে কোনো রকমভাবে খামতি রাখছে না, তারা ড্রোন দিয়ে কিন্তু বারবার চেক করছে, এমনকি বারবার এই ঘাট পারে এসে বিভিন্নভাবে চেক করছে যে কোনো খামতি রয়েছে কিনা। চলে আসছে ধুমধাম করে একদম, এই তো দেখা যাচ্ছে, বাপরে বাপ, ও মাই গড। তো বন্ধুরা, মাকে কিন্তু বের করানো হয়ে গেছে এবং মনে হচ্ছে এবার কিন্তু ধীরে ধীরে নামানো হচ্ছে। দেখুন ভিড় দেখুন, আর আমি কিন্তু একদম মানে যেখানে বিসর্জন দিবে তার কিন্তু একদম অপোজিট সাইডে রয়েছি, তা একদম ব্যাক সাইড ওই জন্য আমাকে দেখতে হচ্ছে, দেখাতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গয়নাগুলো কোথায় খুলবে? আচ্ছা আচ্ছা, ও এখানেই খুলবে, ভিতরে খোলেনি? তো শুরু হয়ে গেছে কিন্তু আলোর রোশনাই একদম, মাকে কিন্তু এখন একদম ধুমধাম করে বিসর্জনের দেওয়ার পালা। তো প্রস্তুতি একদম শেষ মুহূর্তে, এখন এই মুহূর্তে কিন্তু বিসর্জন দিয়ে দিচ্ছে আমাদের রক্ষাকালী মাকে। চারি সাইডে কিন্তু ধ্বনি আর উলুধ্বনি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি। বললাম মা কি, বললাম মাই কি, বললাম মাই কি, আসছে বছর, আসছে বছর, আসছে বছর। সবাই উলুজোগাড় দিতে ব্যস্ত, কিন্তু এই মুহূর্তে পড়ে যাচ্ছে, বিসর্জন হয়ে গেল কিন্তু বললা রক্ষা কালী মায়ের। এই দেখুন একদম বিসর্জন হয়ে গেল, সবাই জল ছিটাতে ব্যস্ত, সবাই সবাইকে ভিজিয়ে দিচ্ছে, যেটা মানে নিয়ম আর কি। আর বললা মেলায় তো দারুণ ফান, নাগরদোলা, মদ কুয়া সবই কিন্তু আছে। পয়সা বসুল, ও কেরি ভাই, এটা কি দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে, মারাত্মক মারাত্মক পারফরমেন্স, ও কেরি, ও মাই গড। এই এখন আসল খেলা, একদম গাড়ির ছাদের। এই টাকাটা দিচ্ছে, যারা টাকা দিচ্ছে টাকাটা কিন্তু নিয়ে নেবে, এবার নিবে, এবার নিবে, এবার নিবে, নিয়ে চলে গেছে, নিয়ে চলে গেছে কিন্তু ভাই, যে যেরকম টাকা দিচ্ছে সেটাই কিন্তু নিয়ে চলে যাচ্ছে। ও মাই গড, কি পারফরমেন্স রে ভাই, মানে এত টাইট পারফরমেন্স
পারফরমেন্স কখন শুরু হলো কখন শেষ হলো বোঝাই গেল না। এই মতরাচ্ছ এ রাম, কিন্তু যেটা দেখলাম একদম ভালো। পয়সা বসুল তো, হ্যাঁ পয়সা বসুল। তাহলে তাহলে একবার বলো জয় মা বললা। হ্যাঁ কি বলো, কি বলবা, কি বলবা? বলতে চাইলাম যে যেটা দেখলাম ভালো দেখলাম একদম, মানে আমাদের যে টাকা দিয়ে ঢুকলাম আবার টাকা দিলাম, কোনো আমাদের আফসোস নাই। যেটা দেখলাম একদম কনফার্ম, এত সুন্দর দেখলাম, মানে পারফরমেন্স খুব সুন্দর লাগলো। আসলে একদম পারফরমেন্স ভাই মারাত্মক, মজা পেয়ে গেলাম মায়েরই, অনেকদিন পর দেখলাম কিন্তু ইয়ো ফাটাফাটি। কবি নাগরদোলায় কি উঠবো, নাগরদোলায় কি উঠবি? না না উঠবো, নাগরদোলায় উঠবো। ভাই একদম সেরা পারফরমেন্স ছিল, একদম একদম নাগরদোলার সামনেই আছি, ঠিক আছে, একদম একদম রকিং পারফরমেন্স দেখলাম। মত খোয়া কবি বলছে যে ও আর নাগরদোলায় উঠবে না, আর একা আমিও উঠতে চাইলাম না। তো এনারা ছিল, কোথা থেকে আসছেন? আমরা প্রতিরাম থেকে। ক্ষুদিরাম, ওরা কিন্তু এই মদ খোয়া দেখে কিন্তু ভীষণ খুশি, বলছে একদম পয়সা উঠুন। বন্ধুরা এই ছিল বললাকে কেন্দ্র করে আমার সমগ্র তথ্যচিত্র। পুজোর অভিজ্ঞতা কেমন নিচে কমেন্টে জানান, বন্ধুদের শেয়ার করুন, আর নতুন ভিডিওর জন্য আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাসের আতুঘর একদম বানগড়ে।